সকলকে নমস্কার। প্রায় নজরুলদাকে বাদ দিলে সবার বলা হয়ে গেছে। আমি বুয়াদার যে বক্তব্য সেটাকে সামনে রেখেই আমি নিজের কথা না বলে, যেহেতু আমি আমাদের দলের পক্ষ থেকে শেষ বক্তা, তো যে অভিযোগগুলো আমাদের পক্ষে বলা হয়েছে তার উত্তর আমি দিতে চাই। বুয়াদাকে আমি 30 বছর ধরে চিনি। 96 সালের শামপুকুর বিধানসভার তিনি প্রার্থী, তখন থেকে তাকে চিনি। তৃণমূল কংগ্রেসে বুয়াদা যেদিন জয়েন করলেন সেদিন থেকে থাকছে পরিবর্তিত বুয়াদাকেও আমি চিনি। আজকে তিনি যা যা বলেছেন, এই বুয়াদা যখন প্রণব মুখার্জির সঙ্গে ঘুরে বেড়াতেন তখন কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের পরিচালনার ক্ষেত্রে তার কি অভিমত থাকতো সেটা যারা পুরনো দিনের রাজনীতির খোঁজ খবর রেখেছেন তারা হয়তো জানেন। তিনি পরিষ্কার বলে দিলেন, এমন মনে হচ্ছে যে 2014 জুন মাসে 26 তারিখ যে বিজেপির সরকার গঠন হয়েছে তারপর থেকে এই দেশের মধ্যে ইনফিল্ট্রেশন শুরু হয়েছে। আমি বুয়াদা সহ বাকি সকলের স্বার্থে আমি বলতে চাই, আপনারা তিনজন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে কোট করব। ইন্দ্রজিৎ গুপ্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, দুজন প্রধানমন্ত্রী ছিলেন, একজন যদি আমি ভুল না হয় ফ্যাকচুয়াল তাহলে ইন্দ্র কুমার গুজরাল এবং এইচ.ডি. দেবেগৌড়া। ওই সময় তার পার্লামেন্টের ফ্লোরে তিনি স্টেটমেন্ট করেছেন বাংলাদেশি ইল্লিগাল ইনফিল্ট্রেশন নিয়ে। একই সঙ্গে তিনি ছিলেন সিপিআইয়ের নেতা। তিনি 100% অ্যান্টি বিজেপি, যে তথাকথিত বামেদের যে রাজনীতি, তিনি অত্যন্ত ভদ্র মানুষ। তিনি মেদিনীপুর থেকে জিততেন। তার রাজনীতির মতাদর্শভাবে তার বিরুদ্ধে আমরা থাকতে পারি, কিন্তু তিনি মানুষ হিসেবে, তিনি একজন নেতা হিসেবে তার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি পার্লামেন্টে বাংলাদেশি ইলিগাল ইনফিল্ট্রেশনের সত্যতা স্বীকার করেছেন। একই সঙ্গে পরবর্তীকালে মনমোহন সিং সরকারের বারবার উদাহরণ দিচ্ছিলেন বুয়াদা। ওই মনমোহন সিং সরকারের এমওএস হোম শ্রীপ্রকাশ জয়সওয়াল তার পার্লামেন্টে বাংলাদেশি ইললিগাল ইনফিল্ট্রেশনের দেওয়া ইয়েটাও আজকেও ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, পারলে একবার পড়ে দেখে নেবেন। আমি আরও একটু পিছিয়ে যেতে চাই। নরসিমহা রাও প্রাইম মিনিস্টার, তার এমওএস ছিলেন PM সাঈদ। তিনি রাজ্যসভার একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যসভায় তিনি ইললিগাল ইনফিল্ট্রেশন নিয়ে তার বক্তব্য কী ছিল, তিনি কি সংখ্যা দিয়েছিলেন সেটাও আজকের ডেটে অ্যাভেলেবেল আছে। বিষয়টা এমন, যখনই বাংলাদেশি ইনফিল্ট্রেশন নিয়ে কথা হয় সে কথাটাকে এমনভাবে রং চড়িয়ে বলা শুরু হয়। আর অদ্ভুত, পশ্চিমবঙ্গের মধ্যে দু ধরনের লোক রয়েছেন। এক ধরনের লোক সরাসরি রাজনীতি করেন, তখন তারা এক রকমের কথা বলেন। আবার কোনো সময় যখন বুদ্ধিজীবী হয়ে এক রকমের বক্তব্য রাখেন। সব মিলেমিশে কথার কাজ হয়। ওপার বাংলা থেকে কথা হয়, বোন দীপশিতা 1950 সালের কথা বলল। কেন 1950 সালে আসতে হলো এ প্রশ্ন কেউ বলবে না। বলবে 1947-এ এসছি, 50-এ এসছি, 71-এ এসছি, কেন আসতে হয়েছে এ কথা কেউ বলে না। কোন কারণে বাংলাদেশ থেকে এপারে হিন্দুদের আসতে বাধ্য করা হয়েছিল সেই পরিস্থিতি নিয়ে কেউ আলোচনা করবে না। ভারতবর্ষের মধ্যে যদি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস করেছে, তো পারসিকিউশন যাদের হচ্ছে তাদের দেবে না তো সবাইকে দিয়ে কেন? এটা কি ধর্মশালা নাকি? আরে খারাপ লাগছে, আপনি যে বাড়িতে কাউকে ঢোকাবেন? পাশের বাড়ি একটা লোক কষ্টের মধ্যে আছে, তাকে একদিনের জন্য থাকতে দেবেন? দেশের বেলায় একরকম বিচার, নিজের বাড়ির বেলায় একরকম বিচার। এ দ্বিচারিতা হওয়ার উচিত নয়। দ্বিতীয় কথা, আপনি সরকারের বিরুদ্ধে এত কথা, এত অভিযোগের কথা আমরা দেখেছি। যে কোনো ঘটনা ঘটলে, সার্টেনলি যে ঘটনা দিল্লির বুকে ঘটেছে, 9 জন লোক মারা গেছেন, পরবর্তীকালে আবার চিকিৎসারত অবস্থায় একজন মারা গেছেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু তাতে কেউ বক্তব্য রাখেনি। গোটা ঘটনার ফলো আপ যদি দেখা যায়, ইদানিং কালে কাউন্টার টেরোরিজমকে নিয়ে একটা একজন ইন্সপেক্টর এবং একজন IPS এর যে দক্ষতা, এই গোটা ঘটনায় প্রমাণ করেছে যে মানুষ যদি নিজের কাজের ওপরে যদি সিরিয়াস হয় সেটাকে কোন জায়গায় পৌঁছে দিতে পারা যায়। আমরা ধন্যবাদ জানাতে চাই এখান থেকে জম্মু শ্রীনগরের যিনি SP, তার দক্ষতা এই গোটা ঘটনাতে কিভাবে সাধারণ মানুষের নজর কেড়েছে। কিন্তু এর পরেও যারা মারা গেছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর ইন্টেলিজেন্স ফেলিওর, ইন্দিরা গান্ধী কি করে মরলেন? বাড়ির মধ্যে ঢুকে কি করে মারা গেল?
কোথায় ছিল ইন্টেলিজেন্স? ঘরের মধ্যে প্রধানমন্ত্রীকে মেরে ফেলছে, সেবেলা ইন্টেলিজেন্স নেই? পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বেন সিং কিভাবে মারা গেলেন? ওই সময় যদি ধরা হয় 84 থেকে নিয়ে 90 অবধি কত হাজার কিলিং হয়েছে, তার জন্য দায়ী কে? গোটা কাশ্মীর ধ্বংস হয়ে গেল 89-এর পর থেকে, তার জন্য দায়ী কে? ইন্টেলিজেন্স তখন ছিল না? স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো, কোথায়? তখন ইন্টেলিজেন্স ছিল না? আজকে যারা ইন্টেলিজেন্স ফেলিওর নিয়ে কথা বলছেন, বারবার দিল্লির এক্সপ্লোশন নিয়ে কথা বলছে, পশ্চিমবঙ্গে 12টা এক্সপ্লোশন হয়েছে বিগত 12-13 বছরের মধ্যে, যেটা রেকর্ডেড। লোক মারা গেছে মেদিনীপুর থেকে শুরু করে মালদা, খাগড়াঘাট সহ একাধিক জায়গায়। কজন গ্রেপ্তার হয়েছে? কজনকে পুলিশ? তাদের সেখানে প্রকৃত তদন্তর জন্য কোর্টে গিয়ে এনআইএর দাবি জানাতে হচ্ছে। আজকে তারা যখন এসে এই ধরনের কুমিরের কান্না তাদের চোখের যখন দেখা যাচ্ছে, এটা খুবই মানে হতাশা লাগে। রাজনীতির একটা রাজনীতি করতে করতে, প্রত্যেক কটা জিনিসের মধ্যে রাজনীতি করতে করতে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, যা কিছু হবে তার বিরোধিতা করতে হবে। এসআইআর বিহার নিয়ে তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি তিনি বললেন 16 দিন এসআইআর এর বিরুদ্ধে সর্বভারতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী পুরো গোটা বিহার জুড়ে ঘুরলেন। তিনি 16 দিন গোটা বিহারে ঘুরলেন, কিন্তু ওই ভদ্রলোক 15টি সভা করেছেন বিহারের নির্বাচনে। আমি বলবো এবিপি আনন্দ 15টার মধ্যে আজ থেকে দেখা শুরু করুক, 15টার মধ্যে একটা জায়গাতেও আমাদের সাধারণ কংগ্রেস সমর্থক, কংগ্রেস কর্মী, আরজেডি সমর্থক, আরজেডি কর্মীর কোথাও ভোট বাদ দেওয়া হয়েছে একটা অভিযোগ নেই। কারণ রাজনীতি করবেন, এক কথা বলবেন, আর ভোটার লিস্টের নাম বাদ গেছে তার কোনো প্রমাণ নেই। কারণ যখন সুপ্রিম কোর্টে তখন মামলা চলছে, রোজ বলা হচ্ছে যে আপনাদের বিএলএর লিস্ট দিন, আপনারা কার নাম কাটা গেছে তার একটা লিস্ট দিন। কোনো এফিডেভিটের মধ্যে দিয়ে তারা কেউ কোনো লিস্ট দিতে পারেননি। গোটা নির্বাচন হয়েছে, নির্বাচনের মধ্যে কেউ এটাও বলেননি যে আমাকে অমুককে ভোট দিতে দেয়নি, অমুকের ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছে। যেই নির্বাচনের ফলাফল বেরিয়ে এলো, তার পরের দিন থেকে জ্ঞানেশ কুমারকে গালি দিতে শুরু করলেন। বুয়াদা আপনি ছিলেন না। এমএস গিল নিয়ে কোনোদিন কোনো কথা বলা হয়েছে? এমএস গিলকে মন্ত্রী করেছিলেন আপনারা, এমএস গিলকে মন্ত্রী করেছিলেন, টিএন সেশনকে অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধে প্রার্থী করেছিলেন। আপনাদের মুখে এই সমস্ত কথা বানায় না। হ্যাঁ, টিএন সেশনের নাম ইতিহাসে লেখা আছে যে তিনি বাজপেয়ীজির বিরুদ্ধে প্রার্থী ছিলেন। তো যারা নির্বাচন কমিশন, নবীন চাওলা সোনিয়া গান্ধীর সম্পর্ক কি, নবীন চাওলা রাজীব গান্ধী ফাউন্ডেশনের সম্পর্ক কি, আলোচনা করলে সাথে ওটাকে নিয়েও আলোচনা করতে হবে। আমি নির্বাচন কমিশনের স্পোক্সপারসন নই। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এসআইআর চায়। তৃণমূল কংগ্রেস এসআইআর এ এত ভীত কেন? যদি একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি হচ্ছে, তাতে তো তৃণমূলের ভয় পাওয়ার কথা নয়। সমস্ত জিনিসের মধ্যে যে মানুষকে ভয় ভীতি সে সঞ্চার তারা সৃষ্টি করেছেন, তার তো দরকার ছিল না। আপনারা যদি এত কাজ করেছেন, এত কাজ হয়েছে বাংলায়, এত কাজ করেছেন, তাহলে এসআইআর হচ্ছে, তাতে অসুবিধাটা কোথায়? মানুষ ভোটার লিস্ট তৈরি হবে, মানুষ ভোট দেবে, যে জিতবে। ভোটের এখনো বাকি 6 মাস, তার আগেই এত চিন্তায় পড়ে গেলেন। একদিকে দুটো কথা একসাথে কন্ট্রাডিক্টরি। একদিকে বলা হচ্ছে নরেন্দ্র মোদী ব্যর্থ হয়েছেন, নরেন্দ্র মোদীর চাকরি দেননি, নরেন্দ্র মোদী পয়সা দেননি, নরেন্দ্র মোদী কোনো ডাইরেক্ট মানে পশ্চিমবঙ্গের জন্য কিছু করেননি, তাই এসআইআর নিয়ে এসছেন। তা আপনারা তো অনেক করেছেন। আপনারা চাকরি চুরি করেছেন, আপনার নেতা চাল চুরিতে জেলে গেছে, আপনাদের একের পর এক নেতারা অ্যারেস্ট হয়েছে, জেলে গেছে। এত কাজ তো আপনারাও করেছেন। তো ধৈর্য ধরুন। আমরা নিশ্চিত, আমরা চাই এসআইআর, বাংলার মানুষ চায়, বাংলার মানুষ এসআইআর চায়। আর যে একটু আগে 45 লক্ষের কথা বললেন বুয়াদা, যে 45 লক্ষ ভোটে তৃণমূল এগিয়ে আছে। হ্যাঁ, 45 লক্ষ ভোটে এগিয়ে আছে। আমরা 38% পেয়েছি, আপনারা 43। আপনারা কাছাকাছি 43 আছে, আমি বাড়িয়েই বলছি 42+ আছেন, আমি 43 ধরলাম, 5% ফারাক আছে। কিছুক্ষণ আগে আপনি কোট করছিলেন জহরবাবুকে, জহরবাবুর দেওয়ার যে ফিগার, সেই ফিগারেও 70 লক্ষ দাঁড়ায়। আমি আপনাকে, তখন আপনি কংগ্রেসে ছিলেন, তখন আপনি তৃণমূল জয়েন করেননি। এই মমতা
আমি 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 সেইটাই আমি সেটাই বলছি, আপনি কংগ্রেস নেতা। তৃণমূল কংগ্রেস 2002 সালে এসআইআর ফাইনাল লিস্ট বেরোনোর পর মমতা ব্যানার্জি সিপিএম সরকারের ইস্তফার দাবি করেছিলেন, যে ভোটের ডিফারেন্স আছে, কারণ 2001-এর বিধানসভা নির্বাচন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোটবদ্ধভাবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিল, এবং তাদের যোগ ভোটফল এবং বামেদের ভোটফল যদি কম্পেয়ার করা যায় তখন তাদের ভোট বেশি ছিল। তো তারা সেই সময় ওই ভোটের ফাইনাল লিস্ট পাবলিশ হওয়ার পর মমতা ব্যানার্জি ইস্তফার দাবি করেছিলেন। আজকে রাতারাতি অবস্থান বদল, কারণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সরকারে আসার আগে তার ভূমিকা এক ছিল, তার কথা এবং আর কাজের মধ্যে বিস্তর ফারাক। আপনি কথায় কথায় বলছেন একজন, সারা ভারতবর্ষের মধ্যে একটা পলিটিশিয়ানের নাম বলুন, একজন মুখ্যমন্ত্রী বা একজন মন্ত্রীর নাম বলুন যিনি নিজের অফিসে বসে পলিটিক্যাল কথা বলেন, নিজের অফিসে বসে কোথাও দেখাতে পারবেন না। প্রত্যেকেই পলিটিক্যাল কথা পলিটিক্যাল মঞ্চে বলে, আর আপনার নেত্রী অফিসে বসে পলিটিক্যাল কথা বলছেন। একই সঙ্গে বসে রাজীব সিনহার কথা দুবার বললেন, আলাপন বন্দ্যোপাধ্যায়কেও বলা, রাজীব সিনহাকে দুবার বলা হয়েছে। আমি আপনার কথা বলিনি, রাজীব সিনহার নাম দুবার সুমনবাবু বলেছেন। তার আগে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রেখে কিভাবে নির্বাচন, কোন পরিস্থিতিতে মুপাধ্যায় ছিলেন, সুশান্ত রঞ্জন উপাধ্যায়, তাকে কিভাবে কোন পরিস্থিতিতে তাকে রিজাইন করতে হয়েছিল বাংলার মানুষ দেখেনি। তো আজকে যত দোষ জ্ঞানেশ কুমার, আরে ব্যক্তি জ্ঞানেশ কুমারকে গালি দিয়ে কোনো লাভ নেই, এটা ইনস্টিটিউশন। আজ জ্ঞানেশ কুমার, কালকে আপনাদের নবীন চাওলা ছিলেন, আপনাদের MS গিল ছিলেন, আজ জ্ঞানেশ কুমার আছেন, কালকেও আবার অন্য কেউ হবেন। আপনারা অ্যাকচুয়ালি গোটা ঘটনাটা আপনারা এমনভাবে পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনটাকে ব্যবহার করেন যে আপনারা ওইটাই ভাবছেন যে দিল্লিতেও হয়তো তাই হচ্ছে। আরে কোর্ট তো খোলা রয়েছে, আমরা তো বলছি না আপনারা কোর্টে যেতে পারবেন না, আপনারাও তো পার্টি হয়েছেন, লাস্টে পার্টি হয়েছেন আপনারাও। তো আপনাদের যদি মনে হয়ে থাকে যে SIR যেটা হচ্ছে এটা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে হচ্ছে, আপনাদের কাছে অবকাশ আছে, আপনি নিশ্চিতভাবে আপনারা যান সুপ্রিম কোর্টে। কিন্তু আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হোক, মানুষ নিজের ভোট নিজে দিক, এইটাই তো মানুষ চায়। ধন্যবাদ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।